আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী দিয়ে শুরু করব সেটা নিজেও বলতে পারতেছি না, কিন্তু আজকে যা আমার সাথে হইলো বা আমাদের সাথে হইলো, খুবই ভয়ে ছিলাম যে না জানি কী হয়ে যায়। শুরু থেকেই বলতেছি যে আপনারা কেউ আমার এলাকায় হোক বা বাংলাদেশের যে কোনো এলাকায় হোক, যে কোনো হসপিটাল হোক, ইমার্জেন্সি যে ইউনিটটা থাকে না, অদক্ষ লোকদের দিয়া কাজ একদমই করাবেন না, একদমই করাবেন না যারা অদক্ষ। আজকে হয়েছে আমার দোকানের একজন লেবার, তার প্রস্রাব হচ্ছিল না। তো 2-3 দিন এই অবস্থা। তো তাকে নিয়ে গেলাম ফরাজিতে এমার্জেন্সিতে। তারা বললো যে তাকে প্রস্রাবের রাস্তায় নল লাগাতে হবে, মানে ইউরোলজির যে একটা পাইপ, ওই পাইপ লাগাতে হবে। ঠিক আছে, ভালো কথা, আপনারা পারলে লাগান। তারা পারবে, তারা লাগাবে। হ্যাঁ ভাই, তুই না পারলে তো বলবি যে আমরা পারবো না। তারা আমাকে দিয়ে সব কিছু কিনে এলো, আমি সব কিছু কিনে নিয়ে গেলাম। তারপরে ওরা ওইটা দিয়ে পাইপটা লাগালো। লাগানোর পরও তার ইউরিনটা বের হচ্ছিল না, মানে প্রস্রাবটা বের হচ্ছিল না, কিন্তু সে অনেক ব্যথা পাচ্ছিল। তখন তারা আবার ইউরিনের লাইফটা খুলে ফেলছে, ফলে প্রচুর রক্ত হয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে। এই কারণে সে আপনার সেন্সলেস, পুরো অজ্ঞান হয়ে গেছে এবং খিঁচুনির হয়ে গেছে। মানে আমি তো মনে করছি সে একবার আল্লাহ সে মারাই যাবে, রক্ত মক্ত বের হয়ে, মানে আমার অবস্থা খারাপ। তারপরে আমরা তাড়াহুড়া করে সিএনজি ভাড়া করে ঢাকা মেডিকেলে গেলাম, টিকিট কেটে। ঢাকা মেডিকেলে একটু যেটা থাকে দালাল মালাল তো আছেই, বাংলাদেশে কি করতাম দালাল। সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা ভালো, কিন্তু দালাল বেশি। ওইখানে গেলাম, তারপর একটা ইউরোলজিক ওয়ার্ডে নিয়ে গেলো ডাক্তার। তারপর সুন্দর করে ওই প্রস্রাবের রাস্তায় যে পাইপটা দেওয়ার, সে ভালো করে দেওয়ার পরেই ধরেন প্রস্রাবটা সে বের করতে পারছে না। প্রস্রাবটা হয়েছিল ওই পাইপের দ্বারা, এবং সে আস্তে আস্তে তার জ্ঞান ফিরতে হচ্ছিল। জ্ঞান ফিরছে, সে কথা বলতেছিল, মানে মানে একটু জন্য যেন মনে করছিলাম যে না, কী জানি কী হয়ে যায়, ওকে নিয়ে হয়তো বা হসপিটাল আমাদের দৌড়াদৌড়ি করা লাগতো। তো সব কিছু থেকে আলহামদুলিল্লাহ, আর যদি তাকে তো হয়ে যেত তাও মানে ব্লেমই পড়তাম একটা। তো মূলত আমি ফরাজি হসপিটালের উপর একদমই বিরক্ত। ভাই, তোরা পারবি না, কেন করতে চাস? এখানে বাংলাদেশের প্রতিটা হসপিটালের ক্ষেত্রে ইমার্জেন্সি ইউনিট রাখেন কেন? ইমার্জেন্সি রোগী আসার জন্য। ওইখানে অদক্ষ, যারা দক্ষ না, তাদের দিয়ে কেন কাজ করান? যাই হোক, কালকে আমার সাথে কেউ যাক বা না যাক, আমি নিজে হইলেও যাবো ওইখানে ফরাজি হসপিটাল, আমার এলাকায় নতুন বাজারে। জিজ্ঞাসা করবো অদক্ষ লোক নিয়োগ দিচ্ছেন কেন? পারবেন না, মানা করে দেন। আপনি বললেই তো হইতো যে ভাই আমার দ্বারা সম্ভব না, আপনারা ঢাকা মেডিকেল চলে যান বা কুমিল্লা চলে যান, আমরা চলে যেতাম। মানে একটা ভালো মানুষকে যে কীভাবে মৃত্যু দিতে হয়, এটা আজকে আমি বুঝলাম, যে এদের কারণে। মানে এতদিন মানুষের মুখ দিয়ে শুধু শুনছি, আজকে আমি নিজেও এটার সাক্ষী হলাম যে ভালো মানুষকেও মৃত্যুর স্বাদ যদি কেউ ফিল করাইতে পারে, ওইটা হলো এইসব সমস্ত কুলাঙ্কার ডাক্তার এবং তাদের সহকারীরা, যারা অদক্ষ। এটার কারণ, আর এটা সবচেয়ে বড় কারণ হলো হসপিটাল কর্তৃপক্ষের টাকা বাঁচানোর জন্য তারা ভালো ভালো ডক্টর নিয়োগ দেয় না। প্রাইভেট হসপিটালের কথা বলতেছি, ইমার্জেন্সি ইউনিটের। আর সরকারের মধ্যে তো যেটা হলো মানে চিকিৎসা করতে যেই টাকা পয়সা লাগার কথা, ওইটা তো লাগেই, অনেক কম, কিন্তু ওই আশপাশের দালালগুলাই বেশি খায়। এবং যিনি চিকিৎসা করে উনিও নিজের থেকে এক্সট্রাভাবে আবার টাকা চার্জ করে। মানে যিনি সরকারি দরকার ফ্রিতে চিকিৎসা করবো না, তাও তিনি 1-2 হাজার টাকা চার্জ করে, যেটা আমাদের দিতে হয়। সমস্যা নেই, মানুষ বাঁচাইছি, সমস্যা নেই। এই সমস্ত জিনিস, এই সমস্ত সাইটগুলোতে আমাদের আরও খেয়াল করতে হবে। আমরা বারবার এই ইলেকশন, এই নির্বাচন, এই আইব, এই করুম, এই করুম, এই কার্ড দেবো, এই জান্নাতে টিকিট দেবো, এই দেবো, এই দেবো, এগুলি দরকার নেই ভাই। ভালো একটা চিকিৎসা ব্যবস্থা দেন ভাই। সরকারি হসপিটালটাকে একটুখানি মডিফাই করেন। যা অবস্থা আমি এসে দেখে আসলাম সরকারি হসপিটালের, মারাত্মক, পুরোই মারাত্মক। কারোই ওরকমভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না, যেমনটা পাচ্ছে স্বাভাবিক পাচ্ছে, কিন্তু থাকা নাই, কিছু নাই, মানে যা তা অবস্থা করে রাখছে আমার দেশের। কিন্তু দেখেন আমাদের কিন্তু হাজার হাজার কোটি খরচ করে ইলেকশন দিচ্ছি, আলাদা করে ওই পাস করছি, এটা করছি, এটা করছি, অমুকের প্রোটোকল দিচ্ছি, এটা ওইটা কত কিছু করতেছি, কিন্তু আমরা চিকিৎসা ব্যবস্থাকে একদমই উন্নত করতে পারতেছি না, একদমই না। বিশেষ ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে দালাল নির্মূল করতে পারি নাই, ভালো এনভায়রনমেন্ট
করতে পারি নাই, এবং প্রাইভেটের ক্ষেত্রে আমরা ভালো লোক নিয়োগ দিতে পারতেছি না, বিশেষ করে ইমার্জেন্সি ইউনিটটায়। একদম অতর্ক ভাই, পারবি না মুখে বলে আমি পারবো না, এই কাজটা করতে পারবো না, কেন ভুলভাল চিকিৎসা করতে হবে, হেল্পলেস। তাই আজকে এখন বাজে প্রায় 3টার মতন, আজকে একদম 9টা থেকে এই পর্যন্ত পুরো মাথায় যে কী গেল ভাইটাকে নিয়ে। যাই হোক, ও ছেলেরও মা বাবা নাই, সব দিক দিয়েই কী করার। দোয়া করবেন সেই জন্য সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। বাসায় দিয়ে আসছি আমরা অলরেডি একটু আগেই। এখন দেখি কালকে তাকে গ্রামে পাঠাই দেবো। তার ওয়াইফ আছে এবং একটা ছেলে সন্তানও আছে ছোট, এখন 1 বছর হয় নাই। আমি তো সব দিক দিয়ে ভয় পাইতেছিলাম যে সে একমাত্র লোক যার উপর ফ্যামিলি ডিপেন্ডেন্ট। বাবা মা যেহেতু নাই, তো তার ওয়াইফ এবং তার ছেলে মেয়েতেও তার সব কিছু, সব দিক দিয়ে ভয় পাইতেছিলাম। তা এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তাও একটা ভয় লেগেই আছে, মানে ওই স্ট্রমাটা এখনও আছে, মানে কি একটা হজবর অবস্থায় ছিলাম। আলহামদুলিল্লাহ, সর্বোপরি অবস্থায় দেশের ভালো করতে হলে অবশ্যই দুর্নীতিমুক্ত দেশ হইতে হবে, যোগ্যদেরকে যোগ্য স্থানে দিতে হবে। অন্যথায় আজকে আমি সাফার করছি, আমার আরেকজনকে নিয়ে হয়তো 2 দিন পরে আমার ফ্যামিলিও আমাকে নিয়ে সাফার করবে, যদি আল্লাহ তাআলা আমাকে ওরকম ক্যাপাবিলিটি না দেয়। এই ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমাদের একটু উন্নত করা উচিত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।